কর্পোরেট সেক্টরে চাকরিতে অ্যাপ্লাই করার সময় যদি আপনি এই কয়েকটা জিনিস ফলো করেন তাহলে আপনার ইন্টারভিউতে ডাক পাওয়ার এবং আলটিমেটলি জবটা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি A to Z একটা কোম্পানির রিক্রুটমেন্ট ফাংশন কিভাবে কাজ করে এটা বুঝিয়ে দেব। আপনি যদি জব সিকার হয়ে থাকেন অথবা জানতে চান যে এইচআর আসলে করেটা কি একটা কোম্পানিতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি গত 10 বছর ধরে এইচআরে কাজ করছি এবং দেশে বিদেশে অনেক কোম্পানির জন্য অনেক রিক্রুটমেন্ট করেছি এবং এই ভিডিওতে আমি যা যা বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই। আরেকটা জিনিস আমাকে বলতে হবে যে আমি শুধুমাত্র টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কিন্তু যে অ্যাডভাইসটা এই ভিডিওতে আমি দিচ্ছি এটা যে কোনো ধরনের কর্পোরেট জবের জন্যই উপযোগী হবে। এই ভিডিওটা একটা ফুল গাইডের মতো ব্যবহার করবেন এবং যে কোনো সময় যদি মনে হয় যে আমি এমন কিছু বলছি যেটা আপনার জন্য ইউজফুল, তাহলে ডেফিনেটলি পজ করে কিছু নোটস নেবেন। স্টেপ 1 হচ্ছে জব রেকুইজিশন। যখন একটা কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা একটা পজিশন হায়ার করবে, এটা সাধারণত জব রেকুইজিশনের মাধ্যমে হয়। এর মানে হচ্ছে কোম্পানির কোনো একটা ডিপার্টমেন্টে ইদার কাজ বেড়ে গেছে অথবা লোক কমে গেছে। যদি কোনো কোম্পানির কোনো ডিপার্টমেন্টের মধ্যে নতুন কাজ চলে আসে, যে কাজটা এক্সিস্টিং এমপ্লয়ীদেরকে দিয়ে হচ্ছে না, তাহলেই তারা একটা জব রেকুইজিশন করবে। অথবা যদি কেউ রিজাইন করে থাকে অথবা আন্ডার পারফরমেন্সের জন্য কোম্পানি থেকে বাদ পড়ে যায়, তাহলে একটা নতুন জব রেকুইজিশন খোলা হয়। এখন জব রেকুইজিশন জেনারেলি একটা ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে আসে অথবা একটা হায়ারিং ম্যানেজারের কাছ থেকে আসে যে আমার টিমে এখন একটা ভ্যাকেন্ট পজিশন আছে, আমাকে প্লিজ হেল্প করো এইচআর এই পজিশনটা ফিল করার জন্য। জব রেকুইজিশনের জার্নিটা প্রথম ইন্টারনাল কোনো ডিপার্টমেন্ট থেকে শুরু হয় কোম্পানির, যেখানে কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট অথবা হায়ারিং ম্যানেজার গিয়ে এইচআরকে বলে যে আমার একটা নতুন মানুষের দরকার আছে এই রিকোয়ারমেন্টস অনুযায়ী। এই পর্যায়ে দুই ধরনের অ্যাপ্রুভাল লাগে একটা কোম্পানির নেক্সট স্টেপে যাওয়ার জন্য। একটা হচ্ছে এইচআর অ্যাপ্রুভাল অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্স অ্যাপ্রুভাল। এইচআর অ্যাপ্রুভাল নিয়ে কথা বলি। যখন একটা কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট এইচআর এর কাছে গিয়ে প্রথমে রেকুইজিশনটা চায় যে আমার এই পজিশনটা ফিল করা লাগবে, এইচআর এর রেসপন্সিবিলিটি তখন হচ্ছে যে যাচাই করা যে আসলেই তাদের কাজ বেড়ে গেছে কিনা বা আসলেই এই পজিশনটার জন্য কাউকে হায়ার করা লাগছে কিনা, কারণ কেউ চলে গেছে। সো এই যাচাইগুলা অনেকভাবেই এইচআর করতে পারে। তারা ফার্স্টে কাজের বিস্তারিতটা জানার চেষ্টা করে যে আচ্ছা আসলেই কাজ বেড়ে গেছে কিনা, এটা লং টার্মের জন্য বেড়েছে কিনা নাকি এটা শর্ট টার্মের জন্য। অথবা তারা এটাও দেখে যে কারেন্টলি কেউ টিমে আছে কিনা যাদেরকে দিয়ে এই কাজটা করানো যাবে। সো তারা সবগুলো অপশন খুঁজবে বিফোর অ্যাকচুয়ালি ডিসাইডিং যে আমরা বাইরে থেকে কাউকে হায়ার করব। এরপরে ফাইন্যান্সের কাছে অ্যাপ্রুভালের জন্য যায় জিনিসটা। ফাইন্যান্সের অ্যাপ্রুভালটা খুবই সিম্পল, আমাদের কাছে কি বাজেট আছে কিনা এই এক্সট্রা পজিশনটা হায়ার করার জন্য, এবং বাজেট যদি না থাকে আমরা বাজেট কোত্থেকে বের করব। এবং বাজেটের মধ্যে শুধু স্যালারি না, এই এমপ্লয়কে হায়ার করার যে অন্যান্য যা এক্সপেন্সেস আছে সবগুলোই ফাইন্যান্সকে বাজেটিং করতে হয়। ফর এক্সাম্পল, এই নতুন একটা মানুষ যে অফিসে আসবে তার অফিসে বসার জায়গা আছে কিনা, চেয়ার আছে কিনা, তার জন্য কি ল্যাপটপ লাগবে, এইসব ডিসিশনগুলো ফাইন্যান্স আগে থেকেই নিয়ে নেয়। এই রেকুইজিশনের স্টেপটা আপনার অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ বাই দ্য টাইম একটা চাকরির পোস্টিং, একটা জব পোস্টিং বাইরে যায়, কোম্পানি ইন্টারনালি এইচআর ফাইন্যান্সের সাথে অনেক ফাইট করে জিনিসটা পোস্ট করে। অ্যান্ড কোম্পানিটা যদি একটু হলেও অর্গানাইজ থাকে এবং ডিসিপ্লিন থাকে, বাই দিস টাইম তাদের জব ডিসক্রিপশনটা খুবই প্রপারলি ডিসক্রাইব থাকে। তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই নতুন মানুষরা যে আসছে তারা করবেটা কি, তাদের জব রেসপন্সিবিলিটি এক্স্যাক্টলি কী হবে এবং কী টাইপের বাজেট আমরা ম্যাক্সিমাম বাজেট আমরা খরচ করতে পারবো এটার পিছনে। তো আপনার জন্য কি লার্নিংটা হচ্ছে এই স্টেপে, যে অ্যাপ্লিকেশন করার সময় অলওয়েজ স্যালারিটা নিয়ে একটু চিন্তা করবেন। ঠিক আছে, অনেক সময় চাকরির স্যালারি বা স্যালারি রেঞ্জ অলরেডি জব পোস্টিংয়ে দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তাহলে গ্লাস ডোর টাইপের কিছু ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি হয়তো কোম্পানিতে সার্চ করে স্যালারি ইনফরমেশন কিছু পেতে পারেন। এর বাইরে যেটা আপনি করতে পারেন হচ্ছে যে এই সিমিলার পজিশন যদি তারা আগে হায়ার করে থাকে এরকম কোনো মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কিনা স্যালারিটা জানার জন্য। মোরলেস পজিশনটা যদি বেশ কমন টাইপের হয় তাহলে অনেক এইচআর মানুষেরাই আপনাকে একটা ধারণা দিতে পারবে কিরকম স্যালারি হবে এইসব পজিশনে। সো আপনার এইচআর ফ্রেন্ডসদেরকে ফোন করে ইজিলি আপনি হয়তো জানতে পারবেন এটা স্যালারি রেঞ্জ কি। আরেকটা জিনিস যেটা বুঝতে হবে হচ্ছে যখন আপনি জব ইন্টারভিউতে ডাক পাবেন তখন আপনাকে হয়তো প্রথম কলেই এইচআর আপনাকে স্যালারি এক্সপেকটেশন থেকে জিজ্ঞেস করবে, এবং এই সময় আমি দেখেছি যে অনেক ক্যান্ডিডেটরা চেষ্টা করে যে স্যালারিটা না দিয়ে দেওয়ার বা স্যালারিটা নিয়ে কথা না বলার। আমি বলবো যে পুরো অপোজিটটা করলে সবচেয়ে ভালো হয়। আপনি একদম প্রথম থেকেই যাতে আপনার স্যালারি এক্সপেকটেশনস কি ওটা প্রপারলি কমিউনিকেট করেন এইচআরের সাথে, এবং এইচআরকে জিজ্ঞেস করেন যে আপনাদের ম্যাক্সিমাম বাজেট কি, যাতে আপনারা যদি নেক্সট ফেজে বা নেক্সট ইন্টারভিউসের দিকে যেতে থাকেন তাহলে কারোই টাইম ওয়েস্ট না হয়। অনেক সময় দেখা যায় যে আপনার যে মাথায় এক্সপেক্টেড স্যালারিটা আছে আপনার নিজের নেক্সট জবের জন্য সেটা হয়তো কোম্পানি মিট করতে পারবে না। এই কনভারসেশনগুলো যত আগে হয় একটা ইন্টারভিউ প্রসেস তত ভালো। কিন্তু আরও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ধরেন আপনার এখন স্যালারি হচ্ছে 30,000 টাকা, কিন্তু আপনি এই কোম্পানিতে কারেন্ট জবে আপনি হয়তো হ্যাপি না, বাট আপনার
এই নেক্সট জবে যে ধরনের জব ডেসক্রিপশন বা যে ধরনের কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনার জন্য অনেক বেশি এক্সাইটিং, এবং আপনি চিন্তা করেন যে হয়তো ওখানে কি আপনি বেশি হ্যাপি থাকবেন না বা আপনার ক্যারিয়ার লং টার্ম ওখানে আপনি গ্রো করতে চান। ওখানে যদি আপনাকে 25,000 টাকাও বেতন দেয়, 5,000 টাকা কম আপনার কারেন্ট বেতনের চেয়ে, মেবি আপনার একটা ইনসেন্টিভ থাকবে ওখানে যাওয়ার। সো আপনার যে রিজনস, কি রিজনের জন্য আপনি জব চেঞ্জ করছেন, ওটা আপনার অ্যাপ্লিকেশনে এবং আপনার ফার্স্ট কনভারসেশন এইচআরের সাথে এগুলোর মধ্যে তুলে ধরা উচিত। স্টেপ 2 হচ্ছে সোর্সিং। যখন একটা এইচআর টিম সব ধরনের অ্যাপ্রুভাল পেয়ে যায় একটা পজিশনে হায়ার করার জন্য, তারা সিভি অথবা অ্যাপ্লিকেশন সোর্স করা শুরু করে মার্কেট থেকে। এই স্টেপটাকে বলা হয় সোর্সিং। সাধারণত অনেক কোম্পানিরাই সোর্সিং করে লিঙ্কডইন, বিডি জবস, ক্যারিয়ার জেট, এয়ারওয়ার্ক, এই ধরনের জব মার্কেট প্লেস ওয়েবসাইটে। এর বাইরে বাংলাদেশে অনেক কোম্পানি ফেসবুকের পোস্টের মাধ্যমে তাদের চাকরির অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয়। লিঙ্কডইনে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে লিঙ্কডইনে অ্যাকচুয়ালি জবস নামে একটা ট্যাব আছে যেখানে গিয়ে আপনি জবস দেখতে পারবেন, কিন্তু অনেক কোম্পানি বাংলাদেশে স্পেশালি জবসের এই ফাংশনটা ইউজ করে না। তারা তাদের নিজেদের পেজের পোস্টে বা এইচআরের পার্সোনালদের পোস্টের হিসাবে জবগুলোকে প্রমোট করে। লিঙ্কডইনে একটা জব সেকশনে আছে যেখান থেকে আপনি চাকরি খুঁজে লোকেশন অনুযায়ী চাকরি খুঁজে পেতে পারবেন যে কী কী পোস্টিং আছে। কিন্তু অনেক কোম্পানির স্পেশালি বাংলাদেশে আমি দেখেছি যে জবস ফাংশনটা ইউজ করে না, তারা উল্টা তাদের পেজে একটা জব নিয়ে পোস্টিং দেয়। এটা তারা করে কারণ লিঙ্কডইন জবসে পোস্ট করতে হলে কিছু ইন্টিগ্রেশনস লাগে যেটা অনেক কোম্পানি করতে চায় না, অথবা পয়সা দেওয়া লাগে। সো এই জন্যে আমি বলবো যে যে কোম্পানিতে আপনি হয়তো কাজ করতে ইচ্ছুক সেই সবগুলোকে ফলো করবেন লিঙ্কডইনে, যাতে তাদের লেটেস্ট জবসগুলো নিয়ে আপনি আপডেটেড থাকতে পারেন। সোর্সিংয়ের সময় মোস্ট অফ দ্য টাইম জব পোস্টিংয়ে একটা জব ডিসক্রিপশন থাকে, যেই ডিসক্রিপশন অনুযায়ী তারা লোকজন খুঁজছে বা লোকজনকে স্ক্রিনিং করবে। আপনার দায়িত্ব হচ্ছে এই জব ডিসক্রিপশনটা ভালো করে দেখা, ভালো করে বোঝা এবং এই অনুযায়ী আপনার নিজের অ্যাপ্লিকেশনটা টেইলার করা। অনেক অ্যাপ্লিকেশনে শুধু সিভি চায় অথবা সিভি অ্যান্ড কভার লিখতে চায়। আবার অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে অনেক ছোট ছোট কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, অনেক ইয়েস অর নো কোয়েশ্চেন্স বা অনেক লং রিটেন কোয়েশ্চেন্স। এই ফর্মগুলো, অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনি ভালো করে দেখবেন এবং ভালো করে ফিল করবেন। এই রেসপন্সগুলো হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন কোম্পানির কাছে। সো যত ভালোভাবে পারবেন এগুলো করবেন এবং অলওয়েজ চিন্তা করবেন যে আপনি কিভাবে এইসব স্টেপে নিজেকে আরেকটু ভালো করে তুলে ধরতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি হয়তো 5টা বা 10টা অন্য ক্যান্ডিডেটদের চেয়ে একটু ডিফারেন্টভাবে পারসিভড হবেন রিক্রুটারদের সামনে। আর এই ফর্মগুলো দেখে অনেকটা আপনি বুঝতে পারবেন যে আসলে এই কোম্পানি কী ধরনের লোক খুঁজছে এইসব পজিশনের জন্য, এবং যাচাই করবেন যে আপনার ওই কোয়ালিটিগুলো আসলেই আছে কি না। এখন যখন এই জব পোস্টিংগুলো দেওয়া হয় মাঝে মাঝেই ডেডলাইন থাকে, কিন্তু রিয়ালিটিতে আমি যেটা দেখেছি হচ্ছে এইচআর টিমরা যত দ্রুত পারে ভালো ভালো সিভি বা ভালো ভালো প্রোফাইল কালেক্ট করে তাদের হায়ারিং ম্যানেজার অথবা ডিপার্টমেন্ট হেডের কাছে দেওয়ার। সো ইভেন দো দেখা যায় যে একটা জবের পোস্টিংয়ের ডেডলাইন আছে 10 দিন, কিন্তু তারা যদি প্রথম 2 দিনের মধ্যে অনেক ভালো কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যায়, তারা হয়তো পরের অ্যাপ্লিকেশনগুলো দেখবেও না। আর এখন গ্লোবাল জব মার্কেটে স্পেশালি বাংলাদেশের যে অবস্থা, জব পোস্টিং খোলা বেশি দিন থাকে না, স্পেশালি জুনিয়র লেভেলের জন্য। সো এই স্টেপে কি লার্নিং আপনার জন্য হচ্ছে, জব ডিসক্রিপশন দেখার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করে দেবেন। স্পেশালি যদি আপনার ভালো লাগে, ডেডলাইন পর্যন্ত ওয়েট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ভালো মতো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে জমা দিয়ে দিবেন। ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে দেখবেন এবং নিজের স্কিলের সাথে ডিসক্রিপশনটা ম্যাচ করবেন। যদি আপনার ওই স্কিল বা কোয়ালিফিকেশন না থাকে, কষ্ট করে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। অ্যান্ড থার্ড জিনিস হচ্ছে এই স্টেপে ট্রাই টু ফাইন্ড আউট হু দ্য হায়ারিং ম্যানেজার ইজ। আপনি যদি কোম্পানির লিঙ্কডইন পেজে যান এবং তারপরে কিছু সার্চ করেন, অনেক সময় আপনি হয়তো এই চাকরির হায়ারিং ম্যানেজারটাকে তাকে খুঁজে পাবেন, এবং এটা যদি খুঁজে পান তাহলে নেক্সট স্টেপসে আরও অনেক অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন। এই জায়গায় আমি ছোট্ট একটা প্লাগ দিতে চাই। আপনারা যদি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য কেউ সিভি তৈরি করতে চান, তাহলে www.amarcv.app এই ওয়েবসাইটটা দেখে নেবেন। এই ওয়েবসাইটে আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেট দিয়ে আপনার নিজের একটা কাস্টমাইজ সিভি বানাতে পারবেন। স্টেপ 3 হচ্ছে স্ক্রিনিং। এই পর্যায়ে কোম্পানি জব পোস্টিং দিয়ে হয়তো অনেক অনেক সিভি বা অ্যাপ্লিকেশন নিজেদের কাছে পেয়েছে চাকরিটার জন্য। অ্যান্ড ফার্স্ট স্ক্রিনিং যখন হয় সিভিগুলার, তখন খুবই রুথলেসলি হয়। মানুষজন একটা সিভি দেখে 5 মিনিটের মধ্যে ডিসিশন নেয় যে সেটা হ্যাঁ বা না পাইলের মধ্যে যাবে, এবং আস্তে আস্তে সেকেন্ড এবং থার্ড স্ক্রিনিংয়ে তারা যায়। সো লেটস সে হায়ারিং ম্যানেজার অলরেডি বলে দিয়েছে যে আমি এই 3টা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট চাই, আর কোথা থেকে চাই না। তাহলে তারা লিটারেলি জাস্ট ইউনিভার্সিটি দিয়ে স্ক্রিনিং করবে যে আমরা এই ইউনিভার্সিটি থেকে নিচ্ছি বা ইউনিভার্সিটি নিচ্ছি না। এরপরে আরও এরকম হতে পারে যে আপনি ধরেন কোনো টেকনিক্যাল রোলের জন্য অ্যাপ্লাই করছেন, হয়তো জব ডিসক্রিপশনে অলরেডি দেওয়া আছে যে 3+ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম যদি আপনার সিভিতে নাই থাকে, তাহলে আপনার সিভিটা অটোমেটিকলি হয়তো এই স্টেজে বাদ দিয়ে দেওয়া হবে। এই কাজগুলো সাধারণত কোনো জুনিয়র এইচআর স্টাফের কাছে আসে, অথবা তারা একটা এটিএস অথবা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে এই স্ক্রিনিংগুলো করে।
আপনি দেখবেন যে সোর্সিং এর সময় অ্যাপ্লিকেশনের ফর্মে অনেক সময় অনেক ইয়েস নো কোয়েশ্চেন্স থাকে। ধরেন আবার যদি চলে যায় ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলে, ধরেন অ্যাপ্লিকেশন ফর্মে এরকম কিছু কোয়েশ্চেন থাকবে যে আপনার কি 3 বছর এক্সপিরিয়েন্স আছে কিনা জাভা স্ক্রিপ্টে ফর এক্সাম্পল। ওখানে যদি আপনি ইয়েসের জায়গায় নো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সিভি এই পর্যায়ে বাদ পড়ে যাবে। আমার পরামর্শ যেটা হবে যে আপনি যদি কমপ্লিটলি শিওর না থাকেন যে আপনি ইয়েস বা নো এর পাইলে পড়েন, ধরো আপনার 2.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো জিনিসে, 3 ইয়ার্সের কাছাকাছি কিন্তু কোয়াইট 3 ইয়ার্স না, আপনি সবসময় হ্যার দিকে যাবেন। এটা নিজেকে ফুললি মিসরিপ্রেজেন্ট করা হবে না, কিন্তু আপনার চান্সটাকে একটু হলেও বাড়িয়ে দেবে নেক্সট স্টেপে শর্টলিস্ট হওয়ার জন্য। স্ক্রিনিংয়ের সময় এই 3 বা 4টা জিনিস নিয়ে ইউজুয়ালি ডিসিশনগুলো নেওয়া হয়। এক হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাচ, যেই ধরনের এক্সপিরিয়েন্স তারা খুঁজছে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্স 6 ইয়ার্স যে কোনো একটা স্কিলে বা যে কোনো এক ধরনের কোম্পানিতে ওইটা আপনার আছে কিনা। তারপরে হচ্ছে স্কিল ম্যাচ, যেই স্কিলগুলো তারা স্পেসিফিকলি চায় ওই স্কিলগুলো আপনার সিভিতে বা অ্যাপ্লিকেশনে খুব অবভিয়াসলি দেখা যাচ্ছে কিনা। থার্ড হচ্ছে কারেন্ট বা প্রিভিয়াস কোম্পানি, তারা হয়তো স্পেসিফিক্যালি কোনো কোনো কোম্পানি থেকে হায়ার করছে, ধরেন কোনো কম্পিটিশন কোম্পানি থেকে। আপনি যদি ওই কোনো কোম্পানির মধ্যে না কাজ করে থাকেন তাহলে প্রবাবলি আপনার সিভি বাদ পড়ে যাবে। এবং ফোর্থ হচ্ছে এডুকেশন, হয়তো কোনো পার্টিকুলার ডিগ্রি দরকার এই চাকরিটা করার জন্য, অথবা কোনো পার্টিকুলার ইনস্টিটিউশন থেকে তারা হায়ার করতে চাচ্ছে। এগুলো সবসময় জব ডিসক্রিপশনে ক্লিয়ার না হলেও এইগুলা যদি আপনার সিভিতে বা অ্যাপ্লিকেশনে তুলে ধরা না থাকে ভালোভাবে, তাহলে ইজিলি আপনার অ্যাপ্লিকেশনটা বাদ পড়ে যেতে পারে। আরও একটা জিনিস যেটা স্ক্রিনিংয়ের সময় হয় খুব কুইকলি হচ্ছে রেড ফ্ল্যাগস। ধরেন আপনার ক্যারিয়ারে যদি অনেক লম্বা কোনো ব্রেক থাকে, এটা ইউজুয়ালি তারা যাচাই করার চেষ্টা করে। এবং যেহেতু আমি বলেছি যে এই পর্যায়ে খুবই রুথলেসলি স্ক্রিনিংগুলো হয়, মানুষ অতটা চিন্তা করে না। আপনার সিভিতে যদি আসলে কোনো রেড ফ্ল্যাগস থাকে, ধরেন অনেক কম সময়ের মধ্যে একটা চাকরি ছেড়ে দিয়েছেন, কিছুদিন বেকার ছিলেন, বা অনেক বড় একটা জবের মধ্যে আপনার গ্যাপ ছিল, তাহলে এটা খুব ভালো করে সিভিতে তুলে ধরা উচিত যে কেন ব্রেকটা ছিল। আপনি হয়তো ম্যাটারনিটি লিভে ছিলেন, অথবা অন্য কোনো পার্সোনাল রিজনসের জন্য চাকরি করতে পারেনি। ওই জিনিসটা যাতে সিভিতে প্রপারলি লেখা থাকে, যাতে রেড ফ্ল্যাগসগুলো তারা বুঝতে পারে যে কেন এই জিনিসটা এরকম ডিসক্রিপেন্সি আছে। এই ফার্স্ট শর্ট লিস্টিংটা পরে ধরেন যদি 50টা 60টা ভালো সিভি বা অ্যাপ্লিকেশন একজনের হাতে আসে, তখন তারা আরেকটু ডিটেলডভাবে একটু কোয়ালিটেটিভভাবে সিভিটা স্ক্রিনিং করে, ধরেন টপ 10 বা 20 অ্যাপ্লিকেশনসগুলো পাওয়ার জন্য। এই সময় আপনি আরেকটু পার পেতে পারেন, তখন অ্যাকচুয়ালি আপনার সিভির মধ্যে যে কী কী লেখা আছে কোয়ালিটেটিভ ভালো জিনিস অ্যাচিভমেন্টসগুলো নিয়ে তারা হয়তো আরেকটু ডিটেলে পড়বে, ফার্স্ট স্ক্রিনিংয়ে যেগুলো সাধারণত পড়া হয় না। সো এখানে আপনি অলওয়েজ চাইবেন যে সিভি বা অ্যাপ্লিকেশনের মধ্যে যাতে ভালো করে আপনার অ্যাচিভমেন্টসগুলো প্রত্যেকটা চাকরিতে প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউশনে তুলে ধরা হয়, বিকজ এই কোয়ালিটির থ্রুতেই আপনি হয়তো অন্যদের থেকে হয়তো আরেকটু বেশি প্রাধান্য পাবেন। সো এই স্ক্রিনিং স্টেপ থেকে আপনার কি লার্নিং হচ্ছে, নিজের সিভি যখন জমা দিবেন খুব ক্লিয়ারলি যাতে সব কি জিনিস যেগুলো তারা খুঁজছে সেগুলো তুলে ধরা হয়। ফর এক্সাম্পল, যদি কোনো পার্টিকুলার টাইপের এডুকেশন তারা খুঁজছে, আপনার ওই এডুকেশনটা মাস্ট থাকতে হবে সিভির মধ্যে, বা ওই ধরনের স্কিল যেটা তারা খুঁজছে ওই স্কিলগুলো মাস্ট লিখে দেওয়া হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে, ধরেন আপনি একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, আপনি ফ্রন্ট এন্ডের কাজও পারেন, ব্যাক এন্ডের কাজও পারেন, কিন্তু তারা এই জব ডিসক্রিপশনের জন্য শুধুমাত্র ব্যাক এন্ডের কিছু স্পেসিফিক স্কিলস নিয়ে খুঁজছে, ধরেন জাভাস্ক্রিপ্ট ওর সাম সর্ট অফ ব্যাক এন্ড টেকনোলজি, যেটা নিয়ে আপনার অলরেডি আইডিয়া আছে, বা এর বাইরেও আপনার অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে। আপনার যেটা করা উচিত হচ্ছে খুব কেয়ারফুলি তুলে ধরা উচিত এক্স্যাক্ট ওয়ার্ডগুলো যেগুলো তারা জব ডিসক্রিপশনে ইউজ করেছে, ওগুলো আপনি আপনার সিভিতে কিভাবে দেখাতে পারেন। তো স্ক্রিনিং থেকে আপনার কি লার্নিংটা হওয়া উচিত হচ্ছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় প্রত্যেকটা ফিল্ড খুব বুঝে শুনে জমা দিবেন। অনেকগুলা ইয়েস নো কোয়েশ্চেনে যেগুলাতে অবভিয়াস হয়তো ইয়েস না আনসারটা, ওগুলোতে আপনি হয়তো ইয়েস দিবেন যদি আপনার মনে হয় যে ওটা থেকে আপনার ফার্স্ট স্ক্রিনিংয়ে শর্টলিস্ট হওয়ার চান্সেসটা একটু হলেও বেড়ে যাবে। নিজেকে কখনো মিসরিপ্রেজেন্ট করবেন না বা কোনো মিথ্যা কথা বলবেন না, কিন্তু এই জিনিসটা আপনার জন্য বোঝা অনেকটা ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার খুব ভালো একটা সিভি লাগবে, যে সিভিতে খুব ক্লিয়ারলি এবং কনসাইসলি ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা জব ডিসক্রিপশনে চাচ্ছে ওগুলো তুলে ধরা যায়। ফর এক্সাম্পল, আপনার যদি কোনো ধরনের সার্টিফিকেশন লাগে, আপনার সিভিতে ডেফিনেটলি সার্টিফিকেশন সেকশনে ওই সার্টিফিকেশনটার ব্যাপারে কথা বলে থাকাই উচিত। যদি বলে যে মাস্ট বি আ বিবিএ গ্র্যাজুয়েট এবং আপনার বিবিএ গ্র্যাজুয়েশন আছে, আপনার ওটা ভালো করে তুলে ধরা উচিত, বা মাস্ট হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ও যেই জিনিসগুলো একদম মাস্ট চাকরির জন্য, ওগুলা যাতে আপনার সিভিতে খুব ক্লিয়ারলি মেনশন থাকে। যেই অবভিয়াস জিনিসগুলো দরকার ওগুলা যাতে 3 বা 4 পেজের পরে একটা মানুষকে খুঁজে খুঁজে না বের করতে হয়, যাতে ফার্স্ট পেজে 5 সেকেন্ডের মধ্যে মানুষ খুঁজে জানতে পারে। ওয়ান সেকেন্ড বলে দিচ্ছি, আপনি যদি নিজের খুব সুন্দর একটা শর্ট কনসাইজ ভালো সিভি বানাতে চান, তাহলে www.amarcv.app ডেফিনেটলি চেক আউট করবেন। এটা আমার নিজের ওয়েবসাইট, এবং এটা থেকে অনেক অনেক মানুষ অনেক অনেক জোস জোস সিভি বানিয়েছে।
যখন আপনি নিজের সিভি বা অ্যাপ্লিকেশন বানাবেন অলওয়েজ মেক শিওর করবেন যে এই রাইট আপগুলো বা সিভিতে যে ভিতরে যে লেখাগুলো ওগুলো একটু হলেও চাকরির জন্য টেইলার করবেন বেসড অন স্কিলস, বেসড অন এডুকেশন, বেসড অন দি এক্স্যাক্ট কিওয়ার্ড যেগুলো হচ্ছে জব ডেসক্রিপশনে আছে। এবং লাস্ট জিনিস হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপডেটেড রাখুন। এই পর্যায়ে অনেক সময় যখন ডিপার স্ক্রিনিং হতে থাকে এইচআর পার্সোনাল বা হায়ারিং ম্যানেজাররা ক্যান্ডিডেটদেরকে নিয়ে আরও অনেক জিনিস খোঁজার চেষ্টা করে যেগুলো হয়তো সিভি বা অ্যাপ্লিকেশনের মধ্যে তারা পায়নি। আর একটা কমন জায়গা হচ্ছে লিঙ্কডইন। সো আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি খুব সুন্দরভাবে আপডেটেড থাকে তাহলে এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। ইনফ্যাক্ট আপনি যদি আমার সিভি.অ্যাপ দিয়ে আপনার সিভি বানান, কিছু কিছু টেম্পলেটে লিঙ্কডইনের একটা লিঙ্ক দেওয়ারও জায়গা আছে যেখানে আপনি আপনার লিঙ্কডইন লিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং ওটার পিডিএফ আউটপুটে একটা সুন্দর লিঙ্ক চলে আসবে যেটা ডাইরেক্টলি আপনার লিঙ্কডইনে চলে যাবে। স্টেপ 4 হচ্ছে ইন্টারভিউ প্রসেস। এই পার্টটা হচ্ছে সবার জন্য সবচেয়ে নার্ভ ব্রেকিং একটা পার্ট, কিন্তু কংগ্রাচুলেশনস, আপনি যদি এই পর্যায়ে চলে এসে থাকেন তার মানে আপনি হচ্ছেন এই চাকরির মধ্যে টপ 5 to 10% অফ অ্যাপ্লিকেন্টস। তারা অলরেডি ডিসিশনটা নিয়ে নিয়েছে যে আপনি প্রবাবলি এই কাজটা করতে পারবেন, কিন্তু এখন তারা যেটা চাচ্ছে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার সাথে কথা বলে যাচাই করার চেষ্টা করবে যে আসলেই আপনি 100% এই কাজটা করতে পারবেন কি না। এবং তারা অলসো দেখবে যে যারা যারা তারা পেয়েছে যে এই কাজটা করতে পারবে তাদের মধ্যে বেস্ট একজন বা দুজনকে যাদেরকে কোম্পানি হায়ার করবে। সো এই পর্যায়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা খুবই সিরিয়াসলি নিতে হবে। কয়টা ইন্টারভিউ নেওয়া হবে এবং কি টাইপের ইন্টারভিউ নেওয়া হবে এটা লার্জলি কোম্পানির সাইজ এবং স্টেজের উপর ডিপেন্ড করে। প্রথম ইন্টারভিউ সাধারণত হয় এইচআর এর সাথে, যেখানে তারা ফোন দিয়ে একটা জাস্ট ইনিশিয়াল খুবই বেসিক স্ক্রিনিং করে, যেখানে তারা আপনার কমিউনিকেশন স্কিল দেখবে, তারা যাচাই করবে যে আপনি যা যা সিভিতে লিখেছেন ওগুলো আসলেই সঠিক কিনা আপনাকে হায়ারিং ম্যানেজারের কাছে দেওয়ার আগে জাস্ট ভেরিফাই করার জন্য। সেই কলটা সাধারণত ভেরি সিম্পল হয়, কিন্তু মনে রাখবেন যে এই কলে যদি আপনি খুব ভালো একটা ইমপ্রেশন দিতে পারেন তাহলে এইচআরের এই মানুষটাই আপনার টিমমেট হয়ে যাবে, আপনাকে অলওয়েজ পুশ করার চেষ্টা করবে যে না আমি 5 জনের সাথে কথা বলছি এবং এই মানুষটাকে আমার সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে আছে, আপনাকে পুশ করার চেষ্টা করবে। সো এই ইন্টারভিউটা খুব ভালো করে নেল করাটা খুবই ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে আপনার কারেন্ট রোল কি করছেন, আপনি রোল যেই রোলটার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা বুঝতে পেরেছেন কি না, আপনার স্যালারি এক্সপেকটেশনস কি, ইউজুয়ালি তারা এই স্টেজে জিজ্ঞেস করবে। আর আপনার দায়িত্বের ক্ষেত্রে হচ্ছে খুবই ক্লিয়ারলি এক্সপ্লেন করা যে আপনি কারেন্টলি কত পাচ্ছেন এবং আপনার এক্সপেক্টেড স্যালারি নেক্সট রোলের জন্য কত এবং কেন। এবং অলসো আপনি তুলে ধরার চেষ্টা করবেন যে কেন আপনি এই কোম্পানির জন্য কাজ করছেন এবং আপনি কেন আপনার কারেন্ট কোম্পানি ছাড়তে চান। এই কলটা অনেক সিরিয়াসলি নেওয়া উচিত। অনেক ক্যান্ডিডেটরা ভাবে যে এটাতে এইচআরের কল, আমি তো প্রবাবলি পরে মোর ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ পাবো। বাট অনেস্টলি এই ইন্টারভিউটা যদি আপনি ফাটাফাটিভাবে পার না করতে পারেন তাহলে অন্য আপনার হায়ারিং ম্যানেজার সাথে কথা বলার চান্সটা নাও থাকতে পারে। তারপরে এই ইন্টারভিউটা যদি আপনি ভালো করে দিতে পারেন আপনাকে হয়তো কোনো টেকনিক্যাল বা ফাংশনাল ইন্টারভিউতে নিয়ে যাওয়া হবে। এই ইন্টারভিউগুলো জেনারেলি হবে আপনার হায়ারিং ম্যানেজারের সাথে যার আন্ডারে আপনি কাজ করবেন এই চাকরিটা পেলে, অথবা কোনো ডিপার্টমেন্টের কোনো মানুষের সাথে। আপনি যদি ধরেন একটা ইঞ্জিনিয়ার রোলের জন্য অ্যাপ্লাই করেন এবং প্রথম ইন্টারভিউটা এইচআর নেয়, এই সেকেন্ড ইন্টারভিউটা ডেফিনেটলি একজন ইঞ্জিনিয়ার নিবে এবং এটা অনেক বেশি ফাংশনাল জিনিসপত্র নিয়ে বা ডোমেইন স্পেসিফিক ইনফরমেশন নিয়ে ইন্টারভিউটা হবে। এক্সপেক্ট করবেন যে আপনাকে খুব ডিটেলভাবে জিজ্ঞেস করবে যে আপনি আপনার কারেন্ট রোলে বা প্রিভিয়াস রোলে বা এডুকেশনে কী করেছেন এবং কী শিখেছেন, এবং অনেক প্রবলেম সলভিং অ্যাবিলিটি অন দ্য জব, যেসব জিনিস আপনাকে প্রবলেম সলভ করতে হবে ওসব জিনিস নিয়ে আপনাকে অনেক কোয়েশ্চেন্স করা হবে। আমি একটা আগে ভিডিও বানিয়েছিলাম স্টার অথবা কার মেথোডোলজি নিয়ে, যে মেথডটা ইউজ করে আপনি এই ধরনের অনেক কোয়েশ্চেনই রেসপন্স করতে পারবেন। এই ভিডিওটা আমার চ্যানেলে ডেফিনেটলি খুঁজে নেবেন। এই ধরনের মেথড ফলো করে যদি আপনি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেন তাহলে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অনেক অর্গানাইজ থাকে এবং লিসেনারের অথবা ইন্টারভিউয়ারের বুঝতে আরও ইজি হয় যে আপনি আসলেই কাজের জন্য দক্ষ কিনা। সাধারণত বড় বড় কোম্পানিতে একটা কালচার ফিট রাউন্ড অথবা একটা বার রেজার রাউন্ড ইন্টারভিউ হয়। এখানে ইউজুয়ালি কোনো সিনিয়র মানুষ, যেটা আপনার ডিপার্টমেন্টে হতে পারে বা নাও হতে পারে, তারা কোম্পানির ওভারঅল ভিশনের সাথে বা কোম্পানির ওভারঅল কালচারের সাথে যে আপনার মিলটা আছে কিনা ওইটা যাচাই করার চেষ্টা করে। বার রেজার মানে হচ্ছে যে আপনি যদি এই কোম্পানিটা জয়েন করেন তাহলে ওদের ওভারঅল ট্যালেন্টের কোয়ালিটি কি একটু রেজ হবে নাকি হবে না। সাধারণত মডার্ন অর্গানাইজেশনসরা এই ধরনের ট্যালেন্ট ফিলসফিটা ফলো করে যে whoever we bring into the company who is new has to raise the bar for talent in the company। এই জন্য এটাকে বার রেজার বলা হয়। এবং এগুলো এগেন আপনার জেনারেল কম্পিটেন্সি, আপনি কিভাবে ওয়ার্ল্ডটাকে দেখেন, কিভাবে চিন্তা করেন, আপনার ভ্যালিউজ নিয়ে ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে। খুবই কমন কোয়েশ্চেন এইসব জায়গায় পাওয়া হচ্ছে যে আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, অথবা আপনার গোল কি কোম্পানিতে জয়েন করে।
বাই দিস টাইম আপনার এইগুলো জিনিস নিয়ে খুবই ভালো একটা আইডিয়া থাকা দরকার যে আপনি কেন এই কোম্পানিতে কাজ করতে চান, বাকি সব কোম্পানি বাদ দিয়ে বা বাকি সব রোল বাদ দিয়ে কেন এই কোম্পানি, ওয়াই দিস রোল, এই জিনিসটা আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে বাই দিস স্টেজ। সো এই ইন্টারভিউ প্রসেসের জন্য আপনার কি লার্নিংটা হবে হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউর আগে কোম্পানিটা নিয়ে ভালো করে ঘাটাঘাটি করবেন, যার সাথে ইন্টারভিউ দিচ্ছেন তার কন্ট্যাক্ট বা তার নামটা যদি আপনার সাথে থাকে তাদেরকে নিয়ে ভালো করে ঘাটাঘাটি করবেন। রিসেন্টলি আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, টার্নস আউট যে ওইটার যে বস হায়ারিং ম্যানেজারটা ছিল সে আমার একটা ফ্রেন্ডের এক্স কলিগ ছিল। সো আমি আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে ভালো করে জেনে নিছি যে ওই লোকটা কি পছন্দ করে এবং কি পছন্দ করে না। সো ইন্টারভিউতে যখন আমি ঢুকি আমার একটা খুব ভালো আইডিয়া থাকে যে এই মানুষটাকে কিভাবে ইমপ্রেস করতে হবে। অলওয়েজ ইন্টারভিউতে যাওয়ার আগে নিজের 2-3টা ভালো ভালো প্রশ্ন আপনি প্রিপেয়ার করে যাবেন। এটা হতে পারে যে আপনি কোম্পানি নিয়ে অনেক রিসার্চ করার পর কিছু জিনিস পাইছেন যেটা আপনার ইন্টারেস্টিং, যেটা নিয়ে আপনি জিজ্ঞেস করতে চান। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিকজ এভরি ইন্টারভিউতে আপনি দেখাতে পারবেন যে আপনি কতটা ইন্টারেস্টেড, এবং ইন্টারভিউ শেষে ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আপনি 5টা বা 10টা অন্য ক্যান্ডিডেটদের চেয়ে আরও অনেকটা এগিয়ে থাকবেন বিকজ তাদের মাথায় থাকবে যে আচ্ছা এই ছেলে বা মেয়েটা অত ভালো না হলেও তারা ডেফিনেটলি মোর ইন্টারেস্টেড ইন দ্য জব দেন সামওয়ান এলস। আর কয়েকটা বেসিক জিনিস হচ্ছে ইন্টারভিউ শেষ করার পরপরই একটা ইমেল করবেন বোথ হায়ারিং ম্যানেজারকে এবং এইচআরকে থ্যাংক ইউ হিসাবে, যে থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম আউট টু ইমেলিং মি। অনেস্টলি এই জিনিসটা আপনাকে অ্যাগেন পারসেপশনে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে অনেক উপরে রাখে। ধরেন অন্য ক্যান্ডিডেটরা যদি এটা না করে এবং আপনি এটা করেন তাহলে আপনাকে তারা অনেক বেশি পছন্দ করবে। আরও বেসিক একটা জিনিস হচ্ছে ইন্টারভিউ স্টাডি বা 30 মিনিটস আগে অফিসে পৌঁছে যাওয়া অথবা নিজেকে প্রিপেয়ার রাখা যদি এটা অনলাইন ইন্টারভিউ হয়। থার্ড জিনিস হচ্ছে ইটস বেটার টু ওভার ড্রেস দেন বি আন্ডার ড্রেসড। ধরেন আপনি জানেন যে একটা অফিসের কালচার হচ্ছে তারা খুব ক্যাজুয়াল এরকম টি শার্ট বা জিন্স পরে অফিস করে, কিন্তু আপনি যদি ওখানে খুব সুন্দর শার্ট বা স্যুট অ্যান্ড টাই পরে যান তাহলে জিনিসটা একদমই খারাপ দেখাবে না, দেখে মনে হবে যে আপনি অনেক অনেক প্রফেশনাল এবং সিরিয়াস। কিন্তু উল্টাটা যদি হয়, ধরেন একটা অফিসের কালচার যদি অনেক ফর্মাল হয় এবং আপনি ক্যাজুয়াল ক্লোথস পরে যান তাহলে ওই জিনিসটা খুব খারাপ দেখায়। সো অ্যাগেন ইটস বেটার টু ওভার ড্রেস দেন বি আন্ডার ড্রেসড। স্টেপ 5, এটা সবসময় কোম্পানিতে সব কাজের মধ্যে হবে না, বাট অনেক কোম্পানি ইন্টারভিউয়ের পাশাপাশি আপনার একটা অ্যাসেসমেন্ট টাস্ক করবে। এগুলো ইউজুয়ালি হয় কোনো ধরনের রিটেন টেস্ট, কোনো ধরনের কেস স্টাডি, যদি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংগুলোর জন্য হয় তাহলে কোডিং চ্যালেঞ্জ হতে পারে, অথবা কোনো ধরনের প্রেজেন্টেশন অথবা টেক হোম টাস্ক হতে পারে। এখানে কি লার্নিংগুলো যেগুলো আপনার মনে রাখা উচিত যে অলওয়েজ ডেডলাইন মেনটেন করবেন। অনেক সময় লেট সাবমিশন মানে হচ্ছে অটোমেটিক ডিসকোয়ালিফিকেশন, এবং আপনি যদি চিন্তা করেন যে এতগুলা স্টেজ পার করে আপনি এই অ্যাসেসমেন্ট স্টেজে আসছেন, লেট একটা সাবমিশনের জন্য আপনি বাদ পড়ে যান তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হয়। সো ডেফিনেটলি আপনাকে যখন কাজটা দিবে আপনি যদি দেখেন যে আপনার হয়তো ডেডলাইনের মধ্যে জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে, একদম আগে থেকে বলে রাখবেন এবং আগে থেকে একটা এক্সপেকটেশন সেট করে রাখবেন যে আপনি কবের মধ্যে কাজটা জমা দিবেন। সেকেন্ড হচ্ছে অ্যাসেসমেন্টে যদি কিছু বুঝতে না পারেন বা এইচআরের জন্য অনেক কোয়েশ্চেন্স থাকে তাহলে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো ক্ল্যারিফাই করে নেবেন আপনার কাজটা জমা দেওয়ার আগে। থার্ড হচ্ছে কোয়ালিটি ওভার স্পিড। এইটা হচ্ছে আপনার একটা চান্স দেখানো যে আপনি কিভাবে কাজ করেন, আপনার কাজের স্যাম্পলটাকে আপনি যা বলেছেন এতদিন ইন্টারভিউতে সিভিতে আপনি ওই কাজগুলো আসলে পারেন কিনা। সো সময় নিয়ে ভালো করে মাথা ঠান্ডা করে অনেক সিরিয়াসলি কোয়ালিটি দিয়ে কাজটা করবেন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই হচ্ছে এই স্টেপে আপনার অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড যাওয়া উচিত, কারণ এই একটা স্টেপ দিয়ে আপনি কিন্তু পুরা ইন্টারভিউ প্যানেলটাকে ওয়াও করে দিতে পারেন। সো ফর এক্সাম্পল তারাও যদি খুব সার্ফেস লেভেল অ্যান্সার্স চায় একটা প্রেজেন্টেশনে বা কেস স্টাডিতে, আপনি চাইবেন যে ডেপথে গিয়ে যত বেশি ইনফরমেশন খুঁজে পাওয়া সম্ভব সেটা দিতে এবং সেটা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে। আমি একটা এক্সাম্পল দিতে চাই, আমি কয়েক বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা লজিস্টিক্যাল কেস স্টাডি নিয়ে। বেসিক্যালি একটা ই কমার্স কোম্পানি ছিল যারা আমাকে একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস তৈরি করতে বলেছে। আমি খুব ইজিলি চাইলে ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়ে ওটা কোনো রকম দিয়ে দিতে পারতাম, বাট আই ওয়েন্ট অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড। আমি লজিস্টিক্স কোম্পানিতে আমার 3-4টা ফ্রেন্ড থেকে ফোন দিয়ে কথা বলে অনেক ডেপথে হিসাব নিকাশগুলো দেখায় তাকে বার করছিলাম। এবং আই রিমেম্বার যে ওই কেসটা রিপ্রেজেন্ট করার সময় কোম্পানির হায়ারিং ম্যানেজার আমাকে বলছিল যে আমি 2 দিনের মধ্যে আমি এক্সপেক্ট করি না যে একটা মানুষ এত ডেপথে গিয়ে এই জিনিসগুলো বাইর করবে, এবং আমি চাকরিটা পাইছিলাম। সো অলওয়েজ রিমেম্বার যে এই একটা চান্স যতই কম সময় হোক না কেন আপনার পুরা মানুষটাকে ওয়াও করে দেওয়ার। সো আপনি চেষ্টা করবেন টু গো অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড। অবশ্যই চিন্তা করবেন যে 5টা-10টা মানুষ হয়তো কোন জিনিসটা করবে না যেটা আমি করতে পারি টু সেট মাই সেলফ অ্যাপার্ট। স্টেপ 6 হচ্ছে রেফারেন্স চেক। অনেক ক্যান্ডিডেটরা হয়তো এই স্টেপটাকে অতটা প্রাধান্য দেবে না, বাট ট্রাস্ট মি এটা কিন্তু একদম মেক অর ব্রেক হতে পারে আপনার অ্যাপ্লিকেশনের জন্য। ইন্টারভিউ দেওয়ার সময় অ্যাটলিস্ট 2-3 জনের সাথে কথা বলে রাখবেন যাকে আপনি হয়তো রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন।
রেফারেন্স চেক ফার্স্ট অফ অল খুব বেসিক হতে পারে যে আপনার আগের এমপ্লয়ারদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি আসলে এই কোম্পানিতে এই সময় থেকে এই সময় কর্মরত ছিলেন কিনা। বাট এর বাইরেও যেতে পারে, আপনার হায়ারিং ম্যানেজারকে ফোন করে তারা হয়তো জানতে চাইতে পারে যে আপনার পারফরমেন্স কেমন ছিল এবং কেন আপনি চাকরি ছেড়েছিলেন বা কেন আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। আপনার পারফরমেন্সে কোনো কনসার্ন বা কোনো উইকনেস আছে কিনা এইসবও কিন্তু রেফারেন্স চেকের মাধ্যমে বের হয়ে আসে। কি লার্নিং হচ্ছে রেফারেন্স চেক হিসাবে এমন কাউকে পিক করুন যে আপনার ব্যাপারে ভালোও বলতে পারবে, খারাপও বলতে পারবে। এবং রেফারেন্স চেকের আগে যাদেরকে হয়তো কোম্পানি থেকে ফোন দেওয়া হতে পারে তাদেরকে আগে থেকে বলে রাখবেন যে আমার একটা রেফারেন্স চেক আসতে পারে, প্লিজ আমাকে একটু ভালো কথা বললেন। কখনই কোনো ফেক রেফারেন্স দিবে না, এগুলো এইচআর পার্সনরা খুব ইজিলি বার করে ফেলতে পারে এবং আপনি যদি এখানে ধরা খেয়ে যান তাহলে আপনার পুরো অ্যাপ্লিকেশনটাই বাদ পড়ে যেতে পারে। স্টেপ 7 হচ্ছে অফার এবং নেগোসিয়েশন। কংগ্রাচুলেশনস, আপনি যদি সবগুলো স্টেপ ভালো করে পার করে আসতে পারেন তাহলে আপনাকে একটা অফার দেওয়া হবে যেখানে আপনার জব টাইটেল, গ্রোথ স্যালারি এবং কি কি বেনিফিটস থাকবে এবং জয়নিং ডেট, প্রবেশন পিরিয়ড এবং আদার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস সহ একটা লেটার দেওয়া হবে। এটা ভালো করে পড়বেন, অ্যাটলিস্ট 24 থেকে 48 আওয়ার্স টাইম দিবেন। আপ টু 2 উইকস নেওয়াটাও অ্যাকচুয়ালি কিছু কিছু কোম্পানি অ্যালাউ করে, কিন্তু ভালো করে এক্সপেকটেশনটা সেট করবেন যে আপনি ভালো করে যাচাই করছেন আপনি অফারটা নেবেন কিনা বিফোর সেইং ইয়েস অর নো। নেগোশিয়েট করতে ভয় পাবেন না, কিন্তু আজকালকার জব মার্কেট অনুযায়ী আপনি খুবই লজিক্যালি এবং খুব কেয়ারফুলি নেগোশিয়েট করা উচিত। কারণ আপনি যদি নেগোশিয়েট করে বেশি হাই বা ওভার নেগোশিয়েট করে ফেলেন তাহলে হয়তো আপনার কাছ থেকে অফারটা চলে যাবে। স্যালারি ছাড়া অন্য জিনিস নিয়েও নেগোশিয়েট করতে পারেন, ধরেন ওয়ার্কিং আওয়ার্স অথবা লোকেশন অথবা জয়নিং বোনাস, এরকম টাইপের জিনিস। রিমেম্বার, আমি স্টেপ 1 বলেছিলাম যে এইচআরের অলওয়েজ একটা ফিক্সড বাজেট থাকে, এই বাজেটের বাইরে আপনি কখনোই যেতে পারবেন না। কি লার্নিং আপনার জন্য এই পার্ট হচ্ছে অফার লেটারটা ভালো করে পড়ুন, যা যা ক্ল্যারিফাই করা দরকার সবগুলো ক্ল্যারিফাই করুন এইচআরের সাথে অথবা হায়ারিং ম্যানেজারের সাথে বিফোর সেইং অ্যাকসেপ্ট অর রিজেক্ট। অফারের আরও একটা কি জিনিস হচ্ছে যে সব কিছু ইন রাইটিং নেবেন। আপনার যদি ফোন করেও বলা হয় যে আপনি অফারটা পেয়েছেন, আপনি প্লিজ ওদের কাছ থেকে একটা অফার লেটার অথবা অ্যাটলিস্ট ইমেল এক্সপেক্ট করবেন যেখানে লিখিতভাবে আপনাকে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হয়। স্টেপ 8 হচ্ছে অনবোর্ডিং। আপনি যেদিন থেকে চাকরি শুরু করবেন সেদিন থেকে 90 ডেজ পর্যন্ত বলা যায় আপনার অনবোর্ডিং পিরিয়ডটা চলবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অনবোর্ডিংটা শুরু হয় যেদিন আপনি অ্যাকসেপ্ট করছেন, বিকজ সেদিন থেকেই আপনি ওই কোম্পানির আনঅফিসিয়ালি হোক একটা পার্ট হয়ে গেছেন। এই সময়টার মধ্যেও কোম্পানি আপনাকে জাজ করছে এবং আপনি কনস্ট্যান্টলি কোম্পানির ব্যাপারে জানছেন এবং কোম্পানিটাকেও জাজ করছেন। এই সময়টা খুব ভালো একটা সময় নিজেকে প্রস্তুত করার যে আপনি কি কি টাইপের কাজ করবেন, কি কি কাজ আপনাকে এভরিডে করতে হবে ওগুলো নিয়ে জানার। ইউজুয়ালি এই সময়ের মধ্যে কয়েকটা অ্যাডভাইজেবল জিনিস হচ্ছে আপনার ফিউচার বসের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা। ধরেন আপনি তার সাথে দু একবার গিয়ে কফি খেতে পারেন বা টিম মেম্বারসদের সাথে আগে থেকে ইন্ট্রোডিউস হতে পারেন যাতে আপনি কাজ নিয়ে একটা হেড স্টার্ট পেতে পারেন। চাকরিতে প্রথম 90 ডেজের জন্য কিছু কি লার্নিংস হচ্ছে, আপনি বেশি বলবেন না, বেশি শুনবেন। আগে কোম্পানি কালচারটা বুঝবেন, কোথায় কি সময় কীরকম কথা বলতে হবে, কে আসলে বস, কে কার কত পাওয়ার অফিসে, ওগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। নিজের জন্য ছোট ছোট উইন ক্রিয়েট করবেন, কুইকলি কিছু ডেলিভার করবেন যেটা দিয়ে আপনি নিজের দক্ষতাটা খুবই আর্লি স্টেজে দেখাতে পারবেন। অফিসের সবার সাথে খুব ভালো একটা রিলেশনশিপ বিল্ড করা দরকার, শুধু নিজের টিম না, যাতে কখনো যদি কোনো ঝামেলা হয় সবাই যদি আপনার পক্ষে কথা বলে। প্রবেশন পিরিয়ড ইউজুয়ালি আপনার ফার্স্ট 90 ডেজ হতে থাকে, এই সময় কোনো আকাম করবেন না, কোনো উল্টাপাল্টা জিনিস করবেন না। জেনারেলি কোনো আকাম আপনার কখনোই করা উচিত না, বাট এই 90 ডেজের মধ্যে সব চোখ আপনার দিকে থাকবে। তারা অ্যাকচুয়ালি এভরিডে আপনার কাছ থেকে কোনো ভুল খোঁজার চেষ্টা করবে যাতে 90 ডেজের মধ্যে আপনাকে ভালো করে তারা যাচাই করতে পারে। সো আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। আমি A to Z আপনাদেরকে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি এবং হোপফুলি এই কি লার্নিং সেশনগুলো আপনার জন্য হেল্পফুল হয়েছে। আপনি যদি এগেন নিজের একটা ভালো সিভি ক্রিয়েট করতে চান তাহলে আমার cv.app ওয়েবসাইটে চান, এবং আপনি যদি চান এই 8টা স্টেপের মধ্যে কোনো স্টেপ নিয়ে আমি স্পেশালি আরও বিস্তারিততে ভিডিও বানাই তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন।